সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আহমেদ খান, সিনিয়র শিক্ষক ইংরেজি, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের ওপর আলোচনা করব। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে প্রথম অধ্যায় মেধা, কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান, পাঠ 5 ও 6। পাঠ 5, পাত্র নিয়ে যত কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি পাত্র, যেসব আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। থালা, গ্লাস, কলসি, পাতিল ইত্যাদি। আমরা সাধারণত একটি পাত্রে খাবার নিয়ে সেখান থেকে হাত দিয়ে বা চামচ দিয়ে খাই। কখনো কি ভেবে দেখেছো আমরা যেসব পাত্রে খাবার খাই সেগুলোর আকার কীরকম, রঙই বা কীরকম? এসব পাত্র বিভিন্ন আকারের ও রঙের হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়। সেই প্রাচীনকাল থেকেই মানুষ পাত্র তৈরি এবং বিভিন্ন কাজে এর ব্যবহার করে আসছে। শুরুতে মানুষ কাদামাটি দিয়ে শুধু হাতের সাহায্যে বিভিন্ন আকারের পাত্র তৈরি করত। সেগুলোতে কোনো নকশা থাকতো না। পরবর্তীতে বিভিন্ন সময়ে মানুষ তার মেধাশ্রম ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং এর ফলে আমরা বর্তমানে যেসব পাত্র দেখি সেগুলো তৈরি করা সম্ভব হয়েছে। যেমন কুমোরের চাকা আবিষ্কার মানুষের মেধাশ্রমের ফসল। এছাড়া গ্লেজিং ও নকশা করার মাধ্যমে পাত্রের নান্দনিকতা বৃদ্ধি পেয়েছে। যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র হাঁড়ি তৈরি করে তারা আমাদের সমাজে কুমোর নামে পরিচিত। তোমরা কি বলতে পারো মাটি ছাড়া আর কি কি উপাদান দিয়ে পাত্র তৈরি করা হয়? মাটি ছাড়াও পোর্সেলিন বা চীনামাটি, কাঁচ, পিতল, প্লাস্টিক ইত্যাদি দিয়ে পাত্র তৈরি করা হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করে থাকি। এই পাত্র প্রথম দিকে যখন তৈরি করা শুরু হয়েছিল সেই প্রাচীনকাল থেকে, তখন মানুষ এই পাত্রগুলো শুধুমাত্র সাদামাটাভাবে তৈরি করত। সেখানে কোনো নকশা থাকতো না। প্রথম দিকে শুধু মাটি দিয়ে তৈরি করা হতো। বিভিন্ন সময়ে মানুষ তার মেধাশ্রমের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং নতুন নতুন উপাদান দিয়ে পাত্র তৈরি করা শিখেছে। যারা মাটি দিয়ে বিভিন্ন ধরনের পাত্র তৈরি করে তাদেরকে কুমোর বলা হয়। কুমোরের চাকা এ ধরনের পাত্র আবিষ্কারের ক্ষেত্রে একটি বড় ধরনের মেধাশ্রমের উদাহরণ বলা যেতে পারে। এছাড়া পরবর্তীতে বিভিন্ন ধরনের পাত্র তৈরি করার পর তাতে নান্দনিকতা বৃদ্ধি করার জন্যে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। তাতে গ্লেজিং বা চাকচিক্য দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের নকশা যুক্ত করা হয়েছে। এছাড়া আমরা মাটি ছাড়াও বিভিন্ন ধরনের অন্যান্য উপাদান দিয়েও পাত্র তৈরি করা হয়ে থাকে, যেমন পোর্সেলিন বা চীনামাটি, কাঁচ, পিতল, প্লাস্টিক ইত্যাদি। আমরা আধুনিককালে বিভিন্ন ধরনের পাত্র এইসব উপাদান দিয়ে তৈরি করে থাকি। সমাজে অনেক পেশাজীবী আছেন যারা বিভিন্ন ধরনের বাসনপত্র তৈরি করেন। তাদের কেউ তৈরি করেন তামা ও পিতলের, আবার কেউ তৈরি করেন টিন বা অ্যালুমিনিয়ামের বাসন-কোসন। ঢাকার অদূরে নবাবপুর এলাকায় বাসন-কোসন তৈরির অনেক ছোট ছোট কারখানা আছে।
আমাদের সমাজের অনেকেই বংশ পরম্পরায় শত শত বছর ধরে এর কাজ করে আসছে। এছাড়া বর্তমানে কারখানায় প্লাস্টিক, মেলামাইন, চীনামাটি, কাঁচ, স্টেনলেস স্টিল ইত্যাদি দিয়ে বাসন কোসন তৈরি হয়। অনেকেই সেখানে কাজ করেন। এসব কাজ করা সম্মানের, কারণ যারা সেখানে কাজ করেন তাদের নিষ্ঠা ও শ্রমের ফলেই আমরা এত আরাম আয়েশ করে সুন্দর পাত্রে খেতে পারি। অনেকেই আছেন যারা বাসনপত্র বেচাকেনা করেন। এছাড়াও আমাদের সমাজে কামার, কাঠমিস্ত্রি, গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন যানবাহনের চালক, তাঁতি ইত্যাদি বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন যারা তাদের কায়িক শ্রম ও মেধাশ্রমের মাধ্যমে আমাদের জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা এ ধরনের সকল পেশাজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শন করব। আমাদের সমাজে নানান ধরনের পেশাজীবী রয়েছেন যারা বিভিন্ন ধরনের বাসনপত্র তৈরি করে থাকেন। তারা বিভিন্ন উপকরণ দিয়ে এসব বাসনপত্র তৈরি করেন। তারা কেউ আছে তামা ব্যবহার করেন, কেউ পিতল, কেউ অ্যালুমিনিয়াম বা টিন ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের বাসন কোসন তৈরি করে থাকেন। আমাদের ঢাকা শহরের নবাবপুর এলাকায় বাসন কোসন তৈরির অনেক ছোট ছোট কারখানা রয়েছে। বিভিন্ন সমাজের অনেক লোকই বংশ পরম্পরায় শত শত বছর ধরে এসব কারখানায় নিয়োজিত আছেন। এছাড়া বর্তমানে বিভিন্ন ধরনের উপকরণ যেমন প্লাস্টিক, মেলামাইন, চীনামাটি, কাঁচ, স্টেনলেস স্টিল ইত্যাদি দিয়েও বাসন কোসন তৈরি হয়, যা প্রাচীনকালে তৈরি করা হতো শুধুমাত্র মাটি দিয়ে। এসব কাজ করা সম্মানের, কারণ তারা এসব তাদের নিষ্ঠা ও শ্রমের সম্মিলন ঘটিয়ে থাকেন। তাদের শ্রমের কারণেই আমরা এত আরাম আয়েশ করে সুন্দর সুন্দর পাত্রে খাওয়া দাওয়া করতে পারি। এছাড়া আমাদের সমাজে আরও অনেক ধরনের পেশাজীবী রয়েছেন, যেমন কামার, কাঠমিস্ত্রি, গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন যানবাহনের চালক, তাঁতি ইত্যাদি। বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ তাদের কায়িক শ্রম ও মেধাশ্রমের মাধ্যমে আমাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। আমাদের উচিত তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। পাঠ 6, লিখন পদ্ধতি, মেধাশ্রম সংরক্ষণ। মানুষ যে শুধু আজকেই চিন্তা করছে তা কিন্তু নয়, সেই আদিকাল থেকেই চিন্তা করে আসছে মানুষ। প্রতিনিয়ত ভাবছে কি করে জীবনটাকে আরও উন্নত করা যায় আরও আরামদায়ক ও ঝুঁকিহীন। আর এভাবে ভাবতে ভাবতে মানুষ আবিষ্কার করেছে নানা কিছু। এক দেশের মানুষ যা আবিষ্কার করলো, আরেক দেশের মানুষ বা বহুকাল পরের মানুষ তা কীভাবে জানবে? এ নিয়ে প্রাচীনকালে খুবই সমস্যা হতো। কোনো কিছু কাউকে জানাতে গেলে নিজে গিয়ে না হয় দূত পাঠিয়ে জানাতে হতো, যা ছিল অনেক সমস্যার। এছাড়াও মনে করো একটি যুগের মানুষ কিছু আবিষ্কার করলো বা কোনো যন্ত্র বানালো, এই যন্ত্র কিভাবে বানাতে হয় পরের যুগের মানুষের তা জানার কোনো উপায় ছিল না। তাই আবিষ্কৃত হলো লিখন পদ্ধতি, অর্থাৎ মানুষ লিখতে শিখল। লিখন পদ্ধতি ঠিক কবে কিভাবে শুরু করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায় না, তবে এখন পর্যন্ত আবিষ্কৃত সর্বপ্রাচীন লেখার প্রচলন ছিল ফিনিশ জাতির মধ্যে। আমরা এখান থেকে জানতে পারলাম মানুষ সেই আদিকাল থেকে চিন্তা ভাবনা করা শুরু করেছে কীভাবে মানুষের জীবনকে উন্নত করা যায়, আরামদায়ক করা যায়, ঝুঁকিহীন করা যায়। এবং এই চিন্তা ভাবনা করতে করতে তারা অনেক ধরনের আবিষ্কার করতে পেরেছিল। এই আবিষ্কার করার পর অনেক ধরনের সমস্যা দেখা দিত, কারণ এই আবিষ্কারের তথ্য পরবর্তী যুগের মানুষের কাছে বা দূরের কোনো লোকের কাছে পাঠানো খুব সমস্যার ছিল। কারণ তখনকার দিনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে মানুষকে পাঠাতে হতো,
কাউকে নিজে গিয়ে জানাতে হতো অথবা দূত পাঠাতে হতো। কোনো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না বা কোনো তথ্য সংরক্ষণের কোনো পদ্ধতি ছিল না। এরপরে যখন মানুষ আবিষ্কার করলো লিখন পদ্ধতি, তখন থেকেই মানুষের একটা সুবিধা হলো তাদের তথ্য এক জাতি থেকে অন্য জাতিতে বা এক যুগ থেকে অন্য যুগে স্থানান্তরিত করার। প্রাচীনকালে ঠিক কখন কিভাবে লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল তা বিস্তৃতভাবে জানা যায় না। তবে এখন পর্যন্ত যেসব লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সর্বপ্রাচীন হচ্ছে ফিনিশ জাতির লেখা বা লিখন পদ্ধতি। আমরা এখানে 6টি ছবি দেখতে পাচ্ছি, যেটি মিশরীয় লিপির নিদর্শন। শুরুর দিকে লেখা ছিল ছবি ভিত্তিক বাস্তব জীবনের ঘটনা, গাছ, মাছ, নদী, পাহাড়, মানুষ ইত্যাদির ছবি এঁকে মানুষ তার মনের ভাষা বোঝাতো। এসব ছবি একের পর এক সাজিয়ে দিয়ে হয়ে যেত এক একটি বাক্য। তবে এভাবে লেখা খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ছিল। কাজেই ধীরে ধীরে মানুষ আরও সরল চিহ্নসমূহ ব্যবহার করতে লাগলো। লিপি বা লিখন পদ্ধতির উদ্ভব নিয়ে মজার মজার সব উপকথা বা রূপকথা আছে। চীনের উপকথা অনুযায়ী শাং চিয়েন নামের এক ড্রাগনমুখ লোক প্রাচীনকালে চীনা অক্ষরগুলো তৈরি করেছিলেন। মিশরের উপকথা অনুযায়ী পাখির মতো মাথা এবং মানুষের মতো দেহ বিশিষ্ট দেবতা থত মিশরীয় লিপি সৃষ্টি করেছিলেন। উপমহাদেশের উপকথা অনুযায়ী দেবতা ব্রহ্মা ভারতবর্ষের প্রাচীন লিপি আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে ওই লিপির নামকরণ করা হয় ব্রাহ্মী লিপি। আমাদের বাংলা লিপি কিন্তু এই ব্রাহ্মী লিপি থেকেই এসেছে। লিখন পদ্ধতির আবিষ্কার মানব সভ্যতার জন্য অনেক বড় আবিষ্কার। আবিষ্কার একদিকে যেমন মানুষের কঠিন মেধাশ্রমের ফল, তেমনি এর ফলে মানুষের অন্যান্য মেধাশ্রম সৃষ্ট বিজ্ঞানের আবিষ্কার, প্রাচীন জীবনযাপনের কথা, সভ্যতার কথা, ইতিহাস, বিভিন্ন দেশ ও জাতির কথা, প্রাকৃতিক সম্পদের কথা সংরক্ষণ করে গেছে। প্রাচীনকালে সবাই লিখতে পারত না। যারা লিখতে পারত তাদেরকে বলা হতো লিপিকর। এখনও আমাদের দেশে অনেক লিপিকর আছেন যারা বিভিন্ন দলিলাদি লেখেন। প্রাচীনকালে লেখা ছিল ছবি ভিত্তিক, অর্থাৎ তখনকার দিনে লিখন পদ্ধতির কোনো সরল চিহ্ন ব্যবহার করা সম্ভবপর ছিল না, কারণ সেগুলো তখন আবিষ্কার হয়নি। শুরুর দিকে মানুষ লিখন পদ্ধতির পরিবর্তে ছবির ব্যবহার করত। তারা ছবি এঁকে তাদের মনের ভাব প্রকাশ করত, যেমন গাছ, মাছ, নদী, পাহাড়, মানুষ ইত্যাদি ছবি এঁকে তারা মনের ভাষা বোঝানোর চেষ্টা করত এবং অনেকগুলো ছবি পরপর সাজিয়ে এক একটি বাক্য তৈরি করত। তবে এভাবে মনের ভাব প্রকাশ করা খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ছিল। পরবর্তীতে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্যে বা লিখন পদ্ধতির সহজেই সরলীকরণের জন্যে সরল চিহ্নসমূহ আবিষ্কার করতে পেরেছিল। এই লিপি বা লিখন পদ্ধতির উদ্ভব নিয়ে নানান ধরনের মজার মজার সব উপকথা বা রূপকথা আছে। যেমন চীনের উপকথা অনুযায়ী শাং চিয়েন নামের এক ড্রাগনমুখ লোক প্রাচীনকালে চীনা অক্ষরগুলো তৈরি করেছিলেন বলা হয়। আবার বলা হয় মিশরের উপকথা অনুযায়ী পাখির মতো মাথা এবং মানুষের মতো দেহ বিশিষ্ট দেবতা থত মিশরীয় লিপি সৃষ্টি করেছিলেন। এছাড়া উপমহাদেশের উপকথা অনুযায়ী দেবতা ব্রহ্মা ভারতবর্ষের প্রাচীন লিপি আবিষ্কার করেছিলেন এবং সেই নাম অনুসারে ওই লিপির নামকরণ করা হয়েছিল ব্রাহ্মী লিপি এবং আমাদের বাংলা লিপি এই ব্রাহ্মী লিপি থেকেই এসেছে মনে করা হয়। লিখন পদ্ধতির আবিষ্কারের ফলে মানুষ সভ্যতায় অনেক এগিয়ে গিয়েছিল। একদিকে যেমন মানুষের কঠিন মেধাশ্রমের ফল, তেমনি এর ফলে মানুষের
মেধার শ্রমের মাধ্যমে সৃষ্ট বিজ্ঞানের আবিষ্কার, প্রাচীন জীবনযাপনের কথা, সভ্যতার কথা, ইতিহাস, বিভিন্ন দেশ ও জাতির কথা, প্রাকৃতিক সম্পদের কথা সংরক্ষণ করতে পেরেছিল। প্রাচীনকালে সবাই লিখতে পারতো না, কারণ এটি সবার জন্য সম্ভবপর ছিল না। যারা লিখতে পারতো তাদেরকে বলা হতো লিপিকর। এখনও আমাদের দেশে অনেক লিপিকর আছেন যারা বিভিন্ন দলিল লিখে থাকেন। এবার তোমাদের বাড়ির কাজ নেওয়ার পালা। তোমাদের বাড়ির কাজ থাকবে দুটি প্রশ্নের উত্তর লেখা। ১ নম্বর, পাত্র আমাদের জীবনমান উন্নয়নে কী ভূমিকা পালন করে যাচ্ছে। ২ নম্বর, লিখন পদ্ধতির আবিষ্কার মানব সভ্যতার জন্য অনেক বড় আবিষ্কার, ব্যাখ্যা করো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করি আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।